মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ 2024। প্রতিবারের মতো এবারের এপিসোডেও আপনাদের বিভিন্ন কমেন্ট, আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা, আপনাদের বিভিন্ন মতামতের ওপর ভিত্তি করে আজকের এপিসোড আমরা নিয়ে এসেছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সেই সঙ্গে আপনাদেরও কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই এপিসোডগুলো একের পর এক ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বিস্তারিত আলোচনায় চলে যাব। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি কমপ্লিটলি দেখুন। আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন। রূপা দাস নামে এক দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করছেন, উর্দু জানেন কি না? আমি না বলেছি, অর্থাৎ ওনাকে প্রশ্ন করা হয়েছে উর্দু ভাষা উনি জানেন কি না। এক্ষেত্রে উনি উত্তর দিয়েছেন যে না, উনি জানেন না। আমি উর্দুতে শেরই জানি কি না, এক্ষেত্রেও তিনি উত্তর দিয়েছেন না, আমি জানি না। এখন ওনার প্রশ্ন হচ্ছে তাহলে আমার কি নাম্বার কাটা যাবে? এখন ব্যাপারটা হলো এটাই যে এটা তো হাই মাদ্রাসায় রিক্রুটমেন্ট, আর সবথেকে বড় কথা এখানে কিন্তু আপনার গ্রুপ ডি রিক্রুটমেন্ট। এমন নয় যে আপনাকে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রিক্রুট করা হচ্ছে, এমন নয় যে এখানে আরবিক মাধ্যমে পরীক্ষা হয়েছে, এমন নয় যে এখানে আরবিক ভাষা জানা বাধ্যতামূলক, আবার এমনটা নয় যে আরবিক এখানে একটা সাবজেক্ট হিসেবেও থেকেছে। এগুলোর কোনোটাই কিন্তু এখানে নয়। স্বাভাবিকভাবেই এখানে আপনি জানেন কি না এটা জাস্ট প্রশ্ন করা হয়েছে। আপনি সততার সঙ্গে সঠিক উত্তর দিয়েছেন যে আপনি জানেন না। যেটা জানেন না সেটা সঠিকভাবে সত্য কথা বলেছেন, এতে কোনো অসুবিধে নেই, বরং এতে নাম্বার কাটা যাবে না। আপনার যেটা প্রাপ্ত নাম্বার সেটা অবশ্যই ওনারা দেবেন। আপনি যদি কোনো কারণে বলে দিতেন একটু একটু বুঝতে পারি বা একটু একটু বলতে পারি, তাহলেই কিন্তু প্রশ্ন এসে যেত কীরকম একটু একটু আপনি বলতে পারেন, আপনি কতটা একটু একটু বলতে পারেন, সে ব্যাপারে কিন্তু প্রশ্ন আসতো। সেই আরবিক ভাষার উপর থেকেও কিন্তু প্রশ্ন আসতো। আপনি যেহেতু সত্য কথা সততার সঙ্গে বলে দিয়েছেন, এক্ষেত্রে আমার তো মনে হয় এখানে আপনার কোনো নাম্বার কাটা যাবে না। এখানে প্রশ্ন করা মানে কিন্তু এমন নয় যে যে প্রশ্নই করুক তার সঠিক উত্তর দিতে না পারলে আপনার নাম্বার কাটা যাবে। এখানে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আপনি এখানে সত্য কথা বলেছেন, কোনো অসুবিধে নেই, আপনার নাম্বার কাটা যাবে না, বরং আপনার প্রাপ্ত নাম্বার যথাযথভাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। রূপা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্ট করার জন্য এবং সেই সঙ্গে আপনার যে সমস্যা সেটা সকলের মাঝে শেয়ার করার জন্য। নেক্সট, মইজুর রহমান বলছেন, মনে হচ্ছে 14 বছর ধরে জেল গেটে বার হচ্ছি। অর্থাৎ উনি বলছেন যে 14 বছর পর যেন একটা মুক্তির আশা বা মুক্তির আলো আমরা দেখতে পাচ্ছি, যেন 14 বছর ধরে আমাদের জেল জীবন ছিল, সেই জেল জীবন থেকে বেরিয়ে আসতে চলেছি। বিষয়টা কিন্তু এক কথায় বলতে গেলে উনি কোনো ভুল কথা বলেননি, ঠিকই বলেছেন। 14 বছর ধরে যেন একেবারে জেল খেটে বেড়ানো। আবার দেখবেন যেন 14 বছরের রামচন্দ্রের বনবাস। শ্রীরামচন্দ্র তার পিতৃসত্য পালনের জন্য, আমরা রামায়ণে পড়েছি শুনেছি, যেভাবেই হোক জেনেছিলাম যে পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র তার পত্নী এবং ভ্রাতা লক্ষ্মণকে সাথে নিয়ে 14 বছর বনবাস কাটিয়েছিলেন। আর এখানেও ঠিক 14 বছর। একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, এই 14টা বছর রামচন্দ্র যে বনে গিয়েছিলেন সেটা কি নিজের কারণে, মানে নিজে শাস্তি ভোগ করার জন্য? পিতৃসত্য পালন করার জন্য। এর জন্য দায়ী ছিলেন তার পিতা দশরথ। তারই ভুলের কারণে শ্রীরামচন্দ্রকে শাস্তিটা ভোগ করতে হয়েছিল। মাদ্রাসার ক্ষেত্রেও কিন্তু খানিকটা সেই রকম। এক্ষেত্রে কার ভুলের জন্য কারা এই 14টা বছর আপনারা বলছেন যে জেল জীবন কাটাতে হলো, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এবং সে ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাবেন। কেমন? আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। নেক্সট, মইজুরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তবে ঠিকই বলেছেন, ভুল কথা নয়। নেক্সট, ল্যাব অ্যাটেন্ডেন্ট এক্সাম নিল কিন্তু রেজাল্ট দিল না, আমি নদিয়া ডিস্ট্রিক্ট কত পেলাম তাও জানতে পারলাম না, এটা কি করা উচিত বা করা দরকার একটু বলবেন। আচ্ছা, এটা নিয়ে কি করা উচিত উনি জানতে চাইছেন এবং সেই সঙ্গে বলছেন যে লয়ারের হেল্প নিলে কোনো লাভ হবে কি একটু বলবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে। সরাসরি তো চট করে লয়ারের কাছে গিয়ে হেল্প নেব বললেও তো আর সেটা হওয়া সম্ভব হয় না, কেননা এটা অনেকটা খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষের তুলনায় এটা কিন্তু বেশ ব্যয়বহুল। তো
প্রথম কথা যেটা যে আপনি এখানে যে ল্যাব অ্যাটেন্ডেন্টের এক্সাম দিয়েছেন, মেন এক্সাম দিয়েছেন, তাতে 15-র মধ্যে কত পেতে পারেন। এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আপনাকে রেকমেন্ডেশন করব যে রেজাল্টের দিকটা একটু লক্ষ্য করুন। এখানে তাদেরকেই ডাকা হয়েছে যারা 15 পেয়েছে। হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে 12 পেয়েছে, 14 পেয়েছে, 11 পেয়েছে, তাদেরকেও ডাকা হয়েছে। কিন্তু আপনাকে এখানে টার্গেট রাখতে হবে, যেহেতু আপনি একটা কঠিন চ্যালেঞ্জের সামনে নামতে চাইছেন বা কঠিন চ্যালেঞ্জ নিতে চাইছেন, তাহলে অবশ্যই যদি আপনার প্রাপ্ত নাম্বার 15-র মধ্যে 15 হয়, তবেই কিন্তু আপনি এই লয়ারের সাহায্য নিতে পারেন। এ কারণেই বলছি 15 পেলে তবেই কিন্তু আপনি লয়ারের সাহায্য নিন। কেননা আপনি যদি সত্যিই 15-র মধ্যে 15 পান, তাহলে কিন্তু সরকার আপনাকে ইন্টারভিউয়ের জন্য বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকতে বাধ্য। তাহলে কিন্তু আপনি লয়ারের সাহায্য নিন এবং সেক্ষেত্রে আপনি কিন্তু জয়লাভ করবেন, সেটা আজ হোক কিংবা আগামী 14 বছর পরেও হোক। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এই পরিস্থিতি যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনি এই লয়ারের সাহায্য নিতে পারেন। একটাই উত্তর, দ্বিতীয় কোনো কথা বলবো না, একটাই উত্তর আপনাকে দিলাম। এছাড়াও আরেকটা কথা বলবো, এই ল্যাব অ্যাটেন্ডেন্টের ব্যাপারটা মাদ্রাসা সার্ভিস কমিশন কি ভাবছে সেটা কিন্তু আমাদের কারোর কাছেই পরিষ্কার নয়। ল্যাব অ্যাটেন্ডেন্টের ব্যাপারটা আপনি লয়ারের সাহায্য নেবেন, হাইকোর্টে যাবেন, কিন্তু তারা সেই সময় কি যুক্তি খাড়া করবে সেটা ব্যাপারে কিন্তু একটা আগাম ধারণা তৈরি করতে হবে, কিছু তথ্য সংগ্রহ করতে হবে কি হতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা ইনভেস্টিগেশন করে দেখতে হবে ব্যক্তিগতভাবে। অবশ্যই আপনি লয়ারের সাহায্য সেক্ষেত্রে নিতেই পারেন। সেই মোতাবেক কিন্তু, অর্থাৎ কোর্টে কী রায়দান আসতে পারে, কেস কতটা এগোতে পারে, তার আগে থেকে আপনাকে একটা ব্যক্তিগতভাবে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। সেটাতে যদি আপনি সফল হতে পারেন, তাহলে কিন্তু আপনি লয়ারের সাহায্য নিন। নতুবা আমি বলবো, যেহেতু অমৃতা সিনহা ম্যামের 14 নম্বর এজলাসে এই কেসটা অলরেডি উঠেছে, সেখানে এই সকল এখনও যেহেতু হিয়ারিংটা ঠিকঠাক শুরু হচ্ছে না, তাই এই সকল প্রশ্নগুলো, এই সকল অভিযোগগুলো কিন্তু সেখানে তোলাটা অসম্ভব হয়ে যাচ্ছে। আপনি পারলে অপেক্ষা করুন, তারপরে দেখুন কি হয়। নেক্সট, পিটিশনারদের আলাদাভাবে ডেকে তাদের চাকরি নিশ্চিত করে দেয়নি, তো তাই পিটিশনার বা তাদের উকিল হিয়ারিংয়ে উপস্থিত হচ্ছে না। তো এক্ষেত্রে কি বলি বলুন তো? এক্ষেত্রে আমি কিছু বলবো না। দেখুন, তাতে করে রিপ্লাই করেছেন, বলছেন মনে হয় তাই হয়েছে। আবার একজন বলছেন যে হাফিজুল হককে জিজ্ঞাসা করুন, এর উত্তর ওই দিতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে আমি কোনো কমেন্ট করব না, এক্ষেত্রে আমি কিছু বলবো না। এ ব্যাপারে আপনারা এর উত্তর দেবেন, কেমন? এ ব্যাপারে আপনারা উত্তর দিন, আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আপনারা যে উত্তর দেবেন সেই উত্তর অনুযায়ী কিন্তু আমরা সিদ্ধান্ত নেব। বেশ, ভুল বলছেন, পিটি মানে পার্সোনালিটি টেস্ট। সোনালি, আচ্ছা সোনালি দি, আপনাকে বলবো অসংখ্য ধন্যবাদ প্রথমত। তো দিদি, আমি এই কথাটা বলতে চাইছি যে পিটি মানে পার্সোনালিটি টেস্ট, এই ব্যাপারে আমি আপনার সাথে সহমত। কিন্তু এটা বলবো যে পিটি মানে যেমন পার্সোনালিটি টেস্ট, পিটি মানে কিন্তু প্রিলিমিনারি টেস্ট। আমি বলতে চাইছিলাম বা আমি বলতে চাইছি, বর্তমানে গত 30 তারিখে অনেকে এটাকে ইন্টারভিউ বলছেন, কিন্তু দেখবেন নোটিশের মধ্যেও, এমনকি গেজেটের মধ্যে উল্লেখ ছিল পিটি বা পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, অনেকে ইন্টারভিউ বলছেন, ঠিক আছে, কিন্তু যে 30 নম্বরের পরীক্ষা হলো সেটাকেও কিন্তু বলা হয়েছিল প্রিলিমিনারি টেস্ট, যেটার কিন্তু কোনো কাট অফ ছিল না, সেখানে কেবলমাত্র পাস মার্কের ব্যাপারটা ছিল। আমি সেটাকেই বলেছিলাম যে পিটি। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? সোনালি দেবী বা সোনালি দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। নেক্সট, কেসের খবর কি? নতুন ডেট হলো কি না তারিখ পে তারিখ? মনসুর রাজা, দেখুন এক্ষেত্রে বলবো, বর্তমানে এই কেসটার অবস্থা রয়েছে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কেননা এখানে পিটিশনারদের আইনজীবী অনুপস্থিত, পিটিশনাররা এখানে পাশ করতে পারেননি এবং সেই সঙ্গে কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারেও কিন্তু সেরকম কোনো সদিচ্ছা নেই। অপরদিকে রেসপন্ডেন্ট বা মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীও চাইছেন পুজোর পরে যেন এই কেসটা ডেট রাখা হয়, হিয়ারিংয়ের ডেট রাখা হয়, তাহলে তার আগে আমাদের ফাইনাল প্যানেল প্রকাশের সাথে সাথে নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট হয়ে যাবে, তারপরে কেস যেমন চলছে তেমন থাকুক।
তো বর্তমান পরিস্থিতি এইরকমই, ডেট এলে সে ডেট আমরা তৎক্ষণাৎ আপনাদের আপডেট দিয়ে দেব। বেশ, এক্ষেত্রে মনসুরবাবু আপনাকে একজন রিপ্লাই করছেন শঙ্কর সরকার নামে, তিনি বলছেন যে ভরসা না করে কেস করুন। আচ্ছা বেশ, নেক্সট, এমএসসি এসএলএসটি রেজাল্ট নিয়ে ভিডিও দেন। এখানে নিয়েটা বানানটা একটু গন্ডগোল হয়েছে, সরি ফর দ্যাট, এটা একটু ম্যানেজ করে নেবেন কেমন। সুব্রত গোস্বামী, সুব্রতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এক্ষেত্রে বলবো মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি রেজাল্ট নিয়ে আপাতত এই মুহূর্তে কোনো আপডেট নেই। আমরা বলেছি গত এপিসোডেও যে ডিসেম্বর এবং জানুয়ারি ওই দিকে কিন্তু এগোতে পারে। এই রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত মনে হচ্ছে যতদূর সম্ভব মাদ্রাসা সার্ভিস কমিশন এখান এসএলএসটিতে হাত দেবে না। যদি দিত তাহলে এতক্ষণ পর্যন্ত কোনো আপডেট আমরা পেতাম, কোনো রকম আপডেট নেই। মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়ালি এবং সেই সঙ্গে অফিসিয়ালি ওয়েবসাইটে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত নেই। এলে সেটা আমরা অবশ্যই দেব। আপনি বলছেন এর উপর ভিডিও বানাতে, তথ্য আসুক তবে তো আমরা তার উপরে ভিডিও বানাবো বা এপিসোড দেব, না হলে একটা মন গড়া কিছু তো বলা সম্ভব নয়। অবশ্যই তথ্য সংগ্রহ করতে হবে, তার জেনুইনত্ব, তার সঠিক এবং সত্যতা যাচাই করে তবেই কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। তাই সে আপডেট আসুক, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সে আপডেট আসার সাথে সাথেই কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ডিটেলস আলোচনা করে দেব। সুব্রতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি আমাদের সাথে থাকুন। নেক্সট, আমিও একমত, রিটিনে যারা ফুল মার্কস পেয়েছে অর্থাৎ 15 পেয়েছে তাদের সকলকে চাকরি দেওয়া হোক। 14 বছর ধরে ভ্যাকেন্সি আপডেট করে রিক্রুটমেন্ট করা উচিত। হাসিবুর রহমান, আচ্ছা উনি এই একটি মেসেজ দিয়েছেন, যিনি বলছেন যে 15 মধ্যে 15 পেয়েছে তবুও তিনি চাকরি পাবেন না, সেক্ষেত্রে এটা একটা কীরকম ব্যাপার দাঁড়াচ্ছে। তো এই জায়গাটা থেকে তিনি কিন্তু এরকম একটা মেসেজ করেছেন। আরেকজন বলছেন কাজল রেখা বলে, তিনিও কিন্তু এই একটা কথাতেই সহমত প্রকাশ করেছেন। তিনি বলছেন আমিও একমত, 3200কে চাকরি দিতে হবে। এবং শুধু এই হাসিবুর রহমান এবং কাজল রেখাই নন, একাধিক ক্যান্ডিডেট কিন্তু কমেন্ট করে এই একই কথা বলেছেন। প্রত্যেকের নাম বা প্রত্যেকের কমেন্ট এখানে তুলে ধরা তো সম্ভব নয়, তাই দুজনের বললাম এবং এখনও অনেকেই কিন্তু এই একই কথা বলছেন। নেক্সট, মামলা মানে সবটাই বন্ধ থাকা উচিত। মামলা চলাকালীন ইন্টারভিউ হয় কি করে? নিয়োগ হবে অনিয়ম। আব্দুল হালিম সর্দার, আব্দুলবাবু আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাবো, তবে এক্ষেত্রে একটা বিষয় বলবো যে মামলা মানে সবটাই বন্ধ থাকা উচিত এটা কিন্তু সর্বদা নয়। মামলা করলাম মানে সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর ওপর স্থগিতাদেশ পড়ে যাবে সেটা নয়। হ্যাঁ, এসএসসির ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে, আপার প্রাইমারির ক্ষেত্রে আমরা এগুলো বারংবার লক্ষ্য করেছি, মাদ্রাসার ক্ষেত্রেও দেখেছি পরীক্ষা হয়নি, কিন্তু এর পেছনে একটা বিষয় লুকিয়েছিল। সেটা কি বলুন তো? বিচারপতি মানে যে বিচারপতির এজলাসে এই কেসটা চলছিল সেই বিচারপতি যদি স্টে অর্ডার জারি করেন সেই রিক্রুটমেন্টের ওপর, সেই পরীক্ষা পদ্ধতির ওপর বা সেই যে কোনো ব্যাপার, ইচ অ্যান্ড এভরিথিং, যে কোনো ব্যাপারের ওপরে যদি বিচারপতি স্টে অর্ডার জারি করেন, স্থগিতাদেশ দেন, তবেই কিন্তু এই সবটাই বন্ধ থাকে। এবং সেই স্টে অর্ডার দেওয়ার সময় উনি ঘোষণা করেন কোন কোন বিষয়ের ওপর স্টে অর্ডার দেওয়া হলো, সেটা কিন্তু পরিষ্কারভাবে তিনি কিন্তু উল্লেখ করেন। তবেই কিন্তু সমস্ত ব্যাপারটা বা সেই ব্যাপারগুলো বন্ধ থাকে। মামলা চলাকালীন ইন্টারভিউ হয় কি করে? ইন্টারভিউ এ কারণেই হচ্ছে কেননা ইন্টারভিউয়ের ওপর কিন্তু কোনো রকম আইনি বাধা নেই। বিচারপতি অর্থাৎ অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা চলছে তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে ইন্টারভিউ বন্ধ থাক, রেজাল্ট বন্ধ থাক, বরং তিনি বলেছেন যে 2 দিনের মধ্যে আপনাদেরকে রেজাল্ট পাবলিশ করতে হবে। তিনি কিন্তু স্থগিতাদেশ দেননি, তিনি কিন্তু স্টে অর্ডার জারি করেননি, সে কারণেই ইন্টারভিউ হয়েছে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? নিয়োগ হবে অনিয়ম। দেখুন, অনিয়মের ব্যাপারটা এই মুহূর্তে আর আসবে না, কেননা দীর্ঘ 14 বছর ধরে আইনি লড়াই কাটিয়ে এসেছে। নতুন করে আর অনিয়মের ব্যাপারটা কিন্তু আশা করি আর হবে না, কেননা যতই দুর্নীতি হোক বা যত যাই হোক, স্বচ্ছতার একটা ব্যাপার রয়েছে। শেষ পর্যন্ত এতদিন আইনি লড়াই কাটিয়ে আসার একটাই উদ্দেশ্য, স্বচ্ছভাবে নিয়োগ হোক। সেই স্বচ্ছতা কিন্তু এবারে বজায় থাকবে, সে বিশ্বাস কিন্তু আমাদের আছে, আপনাদেরও আছে, এবং সেই বিশ্বাস কিন্তু বজায় রাখতে হবে আমাদের সকলকেই।
তো আব্দুল বাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে জুড়ে থাকবেন এবং সেই সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আজকের এপিসোডে আলোচনা আপাতত এই পর্যন্তই। এ ব্যাপারে আপনারা কি বলছেন, আপনাদের কি অভিমত, সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।